পৃষ্ঠা 30, 6 সমাজতত্ত্বের বৈজ্ঞানিক প্রকৃতি, সায়েন্টিফিক নেচার অফ সোশিওলজি। বিভিন্ন সমাজতাত্ত্বিকের মত। সমাজতত্ত্ব বিজ্ঞান কিনা এ বিষয়ে সমাজতত্ত্ববিদগণের মধ্যে মতবিরোধ আছে। সমাজতত্ত্বের প্রবক্তা অগাস্ট কোঁত তার এই সৃষ্টিটির প্রথমে নাম দিয়েছিলেন সামাজিক পদার্থবিদ্যা, সোশ্যাল ফিজিক্স। তাছাড়া তিনি একে সামাজিক বিজ্ঞানসমূহের রানী বা কুইন অফ সোশ্যাল সায়েন্সেস আখ্যা দিয়েছিলেন। তার উদ্দেশ্য ছিল একে বিজ্ঞানের পর্যায়ভুক্ত করা। কোঁতের মতোই অন্য যারা সমাজতত্ত্বকে বিজ্ঞান বলার পক্ষপাতী সেই সকল সমাজতত্ত্ববিদগণ হলেন গিডিংস, র্যাডক্লিফ, ব্রাউন, ইনি নৃতাত্ত্বিকও বটে, কিংসলে ডেভিস, টম বটমর, এমিল ডুরখেইম প্রমুখ। অন্যদিকে ম্যাক্স ওয়েবার সহ অন্যান্যরা একে বিজ্ঞান বলতে রাজি নন। এভাবে দেখা যায় সমাজতত্ত্বের বৈজ্ঞানিক প্রকৃতির প্রশ্নে, অর্থাৎ একে বিজ্ঞান বলা যাবে কিনা এ বিষয়ে সমাজতাত্ত্বিকদের মধ্যে ব্যাপক মতপার্থক্য। সমাজতত্ত্ব বিজ্ঞান কি এ জাতীয় প্রশ্নের উত্তরে শুধুমাত্র হ্যাঁ কি না দিয়ে বরং এটি কতখানি বিজ্ঞানের বৈশিষ্ট্য বহন করে সেটি বিচার করা সুবিচারার্থে অত্যন্ত আবশ্যক। বিজ্ঞান কি? সমাজতত্ত্বের বৈজ্ঞানিক প্রকৃতি জানবার আগে বিজ্ঞান কাকে বলে তা জানা আবশ্যক। বিজ্ঞান হলো পরস্পর সম্পর্কযুক্ত কতগুলি সমস্যা সম্পর্কে সুসংবদ্ধ জ্ঞান যা পর্যবেক্ষণ, পরীক্ষা ও অভিজ্ঞতার দ্বারা অর্জিত হয় এবং ওই জ্ঞান থেকে কতগুলি সাধারণ তত্ত্ব বা সূত্র নির্ধারণ করা সম্ভব হয়ে ওঠে। রবসনের মতে যে কোনো সুসংবদ্ধ অথবা শিক্ষাদানযোগ্য জ্ঞান, এনি অর্গানাইজড অর টিচেবল বডি অফ নলেজ কে বিজ্ঞান বলা হয়। সমাজতত্ত্ববিদগণ অগবার্ন সমাজতত্ত্বকে বিজ্ঞান আখ্যা দিয়ে বিজ্ঞানের তিনটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। এগুলি হল: ক, সংশ্লিষ্ট জ্ঞান ভাণ্ডারের বিশ্বাসযোগ্যতা, the reliability of its body of knowledge, খ, এর কাঠামো, its organization, গ, এর গবেষণা পদ্ধতি, its method। এইভাবে আমরা দেখি যে ক, বিজ্ঞান অভিজ্ঞতা লব্ধ জ্ঞানের সমষ্টি, খ, বিজ্ঞান প্রাকৃতিক ও সামাজিক অবস্থা সম্পর্কে সুচিন্তিত অভিব্যক্তি প্রকাশ করে, গ, তত্ত্ব গঠন ও উন্নয়নই বিজ্ঞানের প্রাথমিক লক্ষ্য, ঘ, বিজ্ঞান মানুষের সমস্যা সমাধানের যৌক্তিক হাতিয়ার, ও বিজ্ঞান গতিশীল, যৌক্তিক, বাস্তব ও নিরপেক্ষ, চ, বিজ্ঞানের চূড়ান্ত লক্ষ্য মানব কল্যাণ সাধন, ছ, বিজ্ঞান বিজ্ঞানীদের একটি নিজস্ব প্রতিষ্ঠান। বিজ্ঞানের বৈশিষ্ট্য। সাধারণভাবে বৈজ্ঞানিক পদ্ধতির 6টি স্তর যেগুলি কোনো বিজ্ঞানের আলোচনায় অনুসৃত হয়ে থাকে। এগুলি হল: ক, সমস্যা নির্ধারণ, খ, পর্যবেক্ষণ বা প্রত্যক্ষীকরণ, গ, ঘটনাসমূহের প্রকৃতি নিরূপণ ও শ্রেণী বিভাজন, ঘ, অনুমান, ও অনুমানের সাপেক্ষে প্রমাণ সংগ্রহ, চ, গৃহীত সিদ্ধান্তসমূহের ভবিষ্যতে নির্ভুল প্রয়োগ। যে সকল বিষয়কে আমরা নির্দ্বিধায় বিজ্ঞান বলে থাকি, যেমন পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা প্রভৃতি, সেগুলির বৈশিষ্ট্য হল: 1, বাস্তব ও প্রাকৃতিক ঘটনা বা পদার্থ নিয়ে আলোচনা করে, 2, ঘটনাবলীকে একত্রিত করে তাদের কার্যকারণ সম্পর্ক বিশ্লেষণ করে, 3, গবেষণালব্ধ সিদ্ধান্তকে সূত্র হিসাবে প্রতিষ্ঠা করে, 4, সেই সূত্রগুলি সর্বদেশে সর্বকালে নির্ভুল রূপে প্রতিপন্ন হয়। পৃষ্ঠা 31। বিজ্ঞানের উপরোক্ত ধারণা ও বৈশিষ্ট্যের সাথে সমাজতত্ত্বের বিষয়, আলোচনা পদ্ধতি প্রভৃতির তুলনা করলে সমাজতত্ত্বের মধ্যেও বৈজ্ঞানিক প্রকৃতি লক্ষ্য করা যায়।
যাই হোক, সমাজতত্ত্বকে যারা বিজ্ঞান বলতে আগ্রহী তারা নিম্নলিখিত যুক্তিগুলির অবতারণা করে থাকেন। সপক্ষে যুক্তি: 1. সমাজতত্ত্ব বাস্তব ও বিশ্বাসযোগ্য বিষয়াদি নিয়ে আলোচনা করে থাকে, কল্পনাপ্রসূত কোনো বিষয় এর অন্তর্ভুক্ত নয়। 2. মানব প্রকৃতি, মানবিক সম্পর্ক সমূহ বিভিন্ন স্থানে বিভিন্ন প্রকারের হলেও এর মধ্যেও কোনো কোনো বিষয়ে অভিন্নতা লক্ষ্য করা যায়। এই অভিন্নতা বা সামঞ্জস্যের সূত্র ধরে তাকে ভিত্তি করেই সমাজতত্ত্ব সামান্যীকরণের দিকে এগিয়ে যায়। 3. বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সামাজিক ঘটনাবলীর কার্যকারণ অনুসন্ধান সমাজতত্ত্বে করা হয়, সেই সঙ্গে সেইগুলির যুক্তিগ্রাহ্য ব্যাখ্যাও প্রদান করা হয়। 4. সমাজতত্ত্ব একই প্রকার সামাজিক ঘটনাবলী বা সমস্যাগুলিকে বিশ্লেষণ করে থাকে, তার থেকে সাধারণ সিদ্ধান্ত বা তত্ত্ব প্রতিষ্ঠা করে। সেই সিদ্ধান্ত বা তত্ত্ব ভবিষ্যতে অনুরূপ অবস্থায় নির্ভুলভাবে প্রয়োগ করা হয়। সমাজতত্ত্বের অনেক তত্ত্ব সর্বদেশে ও সর্বকালে অভ্রান্ত প্রতিপন্ন হয়ে থাকে। 5. প্রাকৃতিক বিজ্ঞানগুলিতে যেমনভাবে গবেষণা পদ্ধতি অনুসৃত হয়, আধুনিক সমাজতত্ত্বেও কোনো বিষয়াদি বিশ্লেষণে পর্যবেক্ষণ, প্রত্যক্ষ বা সরেজমিন তদন্ত, সাক্ষাৎকার, প্রশ্নমালা প্রেরণ করে উত্তর জানা, সুনির্দিষ্ট বিষয়ে অনুধ্যান প্রভৃতি বৈজ্ঞানিক পদ্ধতি অনুসৃত হয়। 6. প্রাকৃতিক বিজ্ঞানে যেমনভাবে কোনো বিজ্ঞানী কোনো গবেষণা কার্য শুরু করে সে সম্পর্কে নিরপেক্ষ থাকতে পারেন, তেমনি সমাজবিজ্ঞানীগণও কোনো সামাজিক বিষয়ে বিচার বিশ্লেষণের সময় তাদের ব্যক্তিগত মূল্যবোধ বা ইচ্ছা অনিচ্ছাকে অবদমিত করে নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করেন। 7. সমাজতত্ত্বের মুখ্য উদ্দেশ্য হল মানব সমাজের খুঁটিনাটি বিষয়ে জ্ঞান আহরণ করা, সেই জ্ঞান কতটা বাস্তব প্রয়োজন মেটাতে সক্ষম হলো কি হলো না তা দেখা সমাজতত্ত্বের কাজ নয়। এ বিষয়ে সমাজতত্ত্ব একটি বিশুদ্ধ বা অবিমিশ্র বিজ্ঞানের বৈশিষ্ট্য বহন করে। 8. অন্যান্য প্রাকৃতিক বিজ্ঞানের যেমন সুনির্দিষ্ট ও সীমাবদ্ধ আলোচনা ক্ষেত্র আছে, তেমনি সমাজতত্ত্বের আলোচনা ক্ষেত্রের পরিধি ব্যাপক হলেও এর একটা সীমারেখা আছে। 9. সমস্ত ভৌত বিজ্ঞানের বিষয়াদি গবেষণাগারে চার দেয়ালের মধ্যে অনুশীলন করা যায় না। উদাহরণ হিসাবে জ্যোতির্বিদ্যা বা অ্যাস্ট্রোনমির কথা বলা যায়। জ্যোতির্বিদ্যার বিষয়াদি যদি চার দেয়ালের বাইরে থেকেও সেটি বিজ্ঞানের পর্যায়ভুক্ত হতে পারে, সমাজতত্ত্বের বিষয়বস্তু চার দেয়ালের বাইরে বলে একে শুধুমাত্র এই কারণে বিজ্ঞান নয় বলা ঠিক নয়। 10. কোনো বিষয় সম্পর্কে যথাযথ, সুশৃঙ্খল, সুনিশ্চিত, সুসংহত, সুসংবদ্ধ জ্ঞানকে যদি বিজ্ঞান বলা হয়, তবে সমাজতত্ত্ব নির্দ্বিধায় একটি বিজ্ঞান। সমাজতত্ত্বের বৈজ্ঞানিক প্রকৃতি সম্পর্কে টম বটমোর বলেছেন, সমাজতত্ত্বই হলো প্রথম বিজ্ঞান। সমাজতত্ত্বকে তিনি তথ্যভিত্তিক, অভিজ্ঞতা নির্ভর, বস্তুনিষ্ঠ, বর্ণনাত্মক ও ব্যাখ্যামূলক বিজ্ঞান বলে অভিহিত করেছেন। অধ্যাপক গিডিংস সমাজতত্ত্বকে বাস্তব বিজ্ঞান রূপে অভিহিত করে এটিকে তথ্যভিত্তিক, বিশ্লেষণমূলক, ইতিহাস ভিত্তিক ও বর্ণনাত্মক এক বিজ্ঞান রূপে দেখেছেন। তবে যে অর্থে রসায়ন শাস্ত্র বা পদার্থবিদ্যাকে বিজ্ঞান বলে গণ্য করা হয়, সেই অর্থে সমাজতত্ত্বকে বিজ্ঞান বলা যায় না। সমালোচকগণ এই সিদ্ধান্তের অনুসরণে নানা যুক্তির অবতারণা করে থাকেন। পৃষ্ঠা 32। বিপক্ষে যুক্তি। 1. সমাজতত্ত্বের আলোচনার অন্তর্ভুক্ত বিষয়াদি একদিকে যেমন অনির্দিষ্ট, অস্পষ্ট, অন্যদিকে অনিশ্চিত, ব্যাপক ও জটিল। ফলে পরীক্ষা কার্য, গবেষণা, শ্রেণীবিভক্তকরণ অত্যন্ত কঠিন।
2. জড় পদার্থ সকল স্থানেই অভিন্ন বৈশিষ্ট্য সম্বলিত, ফলে তাদের গুণাগুণ সম্পর্কিত সামান্যীকরণ সূত্র সর্বদাই সঠিক। অন্যদিকে মানব প্রকৃতি বৈচিত্র্যময়, ফলে সামান্যীকরণ তত্ত্ব প্রতিষ্ঠিত হলেও তা সবসময় নির্ভুল হয় না। 3. একই ধরনের প্রাকৃতিক ঘটনার কারণ সর্বত্র একই ধরনের হয়ে থাকে, ফলে এর থেকে সাধারণ সূত্র নির্দেশ করা সহজ হয়। অন্যদিকে একই প্রকার সামাজিক ঘটনাবলীর কারণ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রকার হয়েই থাকে, ফলে সাধারণ সূত্র প্রতিষ্ঠিত করা খুব একটা সহজ হয় না। 4. প্রাকৃতিক বিজ্ঞানের গবেষণা কার্য বিজ্ঞানীর নিয়ন্ত্রণে থাকে। অন্যদিকে সমাজবিজ্ঞানীর গবেষণা ক্ষেত্র বাহ্যিক হওয়ায় তা অধিকাংশ সময় সমাজবিজ্ঞানীর নিয়ন্ত্রণে থাকে না, ফলে সিদ্ধান্তে ভুল থাকার সম্ভাবনা থাকে। 5. প্রাকৃতিক বিজ্ঞানীর গবেষণার বিষয়বস্তু অপরিবর্তনীয়, সমাজবিজ্ঞানীর গবেষণার বিষয়বস্তু পরিবর্তনশীল, ফলে বিভিন্ন গৃহীত সিদ্ধান্তের পরিবর্তন ঘটতে থাকে। 7. প্রাকৃতিক বিজ্ঞানী তার গবেষণা কার্যের সময় সম্পূর্ণ ব্যক্তি নিরপেক্ষ থাকতে পারেন। গবেষণার ফলাফল বিজ্ঞানীর ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার দ্বারা প্রভাবিত হয় না। অন্যদিকে সমাজবিজ্ঞানীর গবেষণা কার্যের সময় নিরপেক্ষ থাকা সত্যিই কঠিন, প্রায়শই উপনীত সিদ্ধান্তে তার নিজস্ব মতামত মিশে থাকে। 8. সমাজতত্ত্বে বিষয়বস্তু গবেষণার কোনো সর্বসম্মত সুনির্দিষ্ট পদ্ধতি সৃষ্টি হয়নি, ফলে বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে থাকেন। অন্যদিকে প্রাকৃতিক বিজ্ঞানীদের সর্বসম্মত পদ্ধতি হলো পরীক্ষা। 9. সমাজতত্ত্বে কোনো বিশেষ সামাজিক অবস্থার ভিত্তিতে গড়ে ওঠা নীতি ও তত্ত্বসমূহের ব্যাখ্যা ও গ্রহণযোগ্যতা বিষয়ে মতপার্থক্য দেখা যায়, কিন্তু ভৌতবিজ্ঞানে এ জাতীয় মতবিরোধ নেই। 10. সমাজবিজ্ঞানের গবেষণা কার্যে সঠিক পরিসংখ্যান গ্রহণ খুব সহজসাধ্য নয়, তাই নির্ভুল সিদ্ধান্তে উপনীত হওয়া সত্যিই কঠিন। 11. প্রাকৃতিক বিজ্ঞানের সাথে সমাজতত্ত্বের মূল পার্থক্যটি হল প্রাকৃতিক বিজ্ঞানীদের গৃহীত সিদ্ধান্তগুলি সর্বকালে সর্বদেশে সর্বদাই অপরিবর্তনীয় ও নির্ভুল প্রতিপন্ন হয়। অনুরূপ প্রাকৃতিক অবস্থায় এরা নির্ভুলভাবে ভবিষ্যৎবাণী করতে পারেন। অন্যদিকে সমাজতত্ত্ববিদদের সিদ্ধান্ত সমূহ স্থান কাল পাত্রভেদে পরিবর্তিত হয়, এদের ভবিষ্যৎবাণী সবসময় মেলে না। উপসংহার: উপরোক্ত আলোচনা থেকে বলা যায়, সমাজতত্ত্ববিদদের অনুসন্ধিৎসা, অনুশীলন পদ্ধতি ও দৃষ্টিভঙ্গি সম্পূর্ণরূপে বিজ্ঞানসম্মত, তবে সামগ্রিক বিচারে প্রাকৃতিক বিজ্ঞানের সাথে এর কিছু পার্থক্য থাকার কারণে বলা যায় সমাজতত্ত্ব বিজ্ঞানসমূহের সমগোত্রীয়, কিন্তু বিজ্ঞান পদবাচ্য নয়। একে আমরা আবহবিদ্যা বা জ্যোতিষবিদ্যার মতো অসম্পূর্ণ বিজ্ঞান বলে অভিহিত করতে পারি। প্রকৃতপক্ষে সমাজবিজ্ঞানী সমাজের নৈতিক দিক, এর মূল্যবোধ উপেক্ষা করতে পারেন না। সামাজিক মানুষ কেবলমাত্র বৈজ্ঞানিক বিশ্লেষণের বস্তু নয়, তার একটা বৃহত্তর মানবিক দিক আছে। সমাজবিজ্ঞানও একটি মানবিক বিজ্ঞান। যখন যুক্তিনিষ্ঠ আলোচনার দ্বারা সামাজিক বা ব্যক্তিগত মূল্যবোধের সৃষ্টি হয়, তারও একটা বৈজ্ঞানিক মূল্য আছে, তবে বহু ক্ষেত্রে এ মূল্যবোধ আধ্যাত্মিক, তখন তা বিজ্ঞানের বিষয়বস্তু নয়। এজন্যই মানবিক বিজ্ঞান পৃষ্ঠা 33 হিসাবে সমাজবিজ্ঞানের সিদ্ধান্তগুলো প্রাকৃতিক বিজ্ঞানগুলোর মতো বস্তু নির্ভর, নৈর্ব্যক্তিক, সুনিশ্চিত, নিখুঁত ও অপরিবর্তনীয় হতে পারে না। সামাজিক পরিবর্তন, দেশকালের বিভিন্নতা, সভ্যতার প্রলেপ সমাজবিজ্ঞানের বহু সিদ্ধান্তকেই আপেক্ষিক করেছে। 7. সমাজতাত্ত্বিক পদ্ধতি, সোশিওলজিক্যাল মেথডস।
সুশৃঙ্খল প্রণালীতে আলোচনা পদ্ধতিকেই মেথড বলা হয়। মেথড শব্দটির উৎপত্তি দুটি গ্রিক শব্দের সমাহারে। এগুলি হল মেটা ও হোডোস। গ্রিক শব্দ দুটির ইংরেজি যথাক্রমে উইথ এবং ওয়ে। বাংলা ভাবার্থ হল পন্থা সহ বা পন্থার সাহায্যে। কোনো কাজ সুচারুভাবে সমাধা করতে যে পন্থার সাহায্য নিতে হয় তাই পদ্ধতি। সমাজতত্ত্ব সামাজিক বিজ্ঞানের রানী হিসাবে সমগ্র সমাজের বিভিন্ন ঘটনা ও বিষয়াদি যথাযথভাবে ব্যাখ্যা বিশ্লেষণের চেষ্টা করে থাকে। কিন্তু সমাজের গতিশীলতা ও তার বৈচিত্র্যের ব্যাপকতার জন্য কোনো একটিমাত্র আলোচনা পদ্ধতি সর্বকালে সর্বজনগ্রাহ্য রূপে প্রতিপন্ন হয় না। তাছাড়া সমাজ ও তার নানাবিধ উপাদানসমূহ অত্যন্ত জটিল। এর পাশাপাশি সমাজতত্ত্বের নবীনত্ব আর একটি উল্লেখযোগ্য কারণ। এই দুই উপরোক্ত কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন সমাজতাত্ত্বিক তাদের প্রয়োজন অনুসারে বিভিন্ন প্রকার পদ্ধতি অনুসরণ করেছেন। সমাজতত্ত্বের পদ্ধতি সম্পর্কে যে মুখ্য দৃষ্টিভঙ্গি বা অ্যাপ্রোচ দেখা যায় সেগুলি নিম্নরূপ: সংখ্যাত্মক বা ও গুণাত্মক দৃষ্টিভঙ্গি, কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ অ্যাপ্রোচ। সংখ্যাতত্ত্ব দৃষ্টিভঙ্গি, সংখ্যাত্মক দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গিতে আলোচ্য বিষয়ের বৈশিষ্ট্যাবলীকে সংখ্যাগত দিক দিয়ে প্রকাশ করা হয়। কোনো একটি বিষয়ের নমুনা পরিমাণকে মাত্রা স্থির করে সেই মানদণ্ডে তথ্যকে সংখ্যায়িত করার মধ্যে দিয়ে উপস্থাপন করা হয়। তথ্যসমূহকে রাশির সাহায্যে সংখ্যাত্মক তথ্যে পরিবর্তন করাই সংখ্যাত্মক দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য। এক্ষেত্রে রাশি বিজ্ঞান, গাণিতিক এবং গণক কৌশলসমূহের ব্যবহার দেখা যায়। এই দৃষ্টিতে একজন তথ্য সংগ্রহকারী তার তথ্যসমূহকে গাণিতিক সংকেতে প্রকাশ করে থাকেন। তারপর ওই গাণিতিক সংকেতসমূহকে গাণিতিক পদ্ধতিতেই বিশ্লেষণ করে থাকেন। এতে গবেষক অনেক বেশি নিরপেক্ষতা বজায় রাখতে পারেন ও সহজেই বৃহৎ পরিমণ্ডলকে আয়ত্ত করতে পারেন। গুণাত্মক দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গির সাহায্যে সমাজস্থ ব্যক্তিবর্গের মতামত, আচার আচরণ, মনোভাব, দৃষ্টিভঙ্গি প্রভৃতি সম্পর্কে বিষয়গত বা সাবজেক্টিভ বিশ্লেষণ করা হয়। তবে এই ধরনের দৃষ্টিভঙ্গিতে গবেষকের গভীর অন্তর্দৃষ্টি একান্ত প্রয়োজন। গবেষক গভীর পর্যবেক্ষণ, সাক্ষাৎকার, অভিজ্ঞতার নিরিখে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে তাকে বিশ্লেষণ করতে সক্ষম হন। তবে অনেক সময় সেই বিশ্লেষণে ব্যক্তিগত মতামতের সম্ভাবনা থাকে। বৃহৎ পরিমণ্ডলে এই ধরনের দৃষ্টিভঙ্গি অত্যন্ত জটিলতার জন্ম দেয়। তাছাড়া এটি সময় সাপেক্ষও বটে। অত্যন্ত অভিজ্ঞ গবেষক, দার্শনিক এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করে থাকেন। এটি বর্ণনাত্মক, বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি, যেখানে পরিমাণগত রাশির ব্যবহার করা হয় না। দৃষ্টবাদী ও মিথস্ক্রিয়াবাদী দৃষ্টিভঙ্গি, পজিটিভিস্ট অ্যান্ড ইন্টারঅ্যাকশনিস্ট অ্যাপ্রোচ। দৃষ্টবাদী দৃষ্টিভঙ্গি। ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত সমাজ ও তার বিভিন্ন প্রকার সামাজিক ঘটনাবলীর চর্চা হতো প্রধানত কল্পনা, ধর্মীয় চিন্তাভাবনার মাধ্যমে। সমাজতত্ত্বের জনক অগাস্ট কোঁৎ এই প্রথম এই পদ্ধতিসমূহের দুর্বলতা দেখতে পান। তার মতে কেবলমাত্র বৈজ্ঞানিক তথ্যাদির ভিত্তিতেই প্রকৃত সত্যে উপনীত হওয়া সম্ভব। তিনি এ বিষয়ে অধ্যয়নে অবৈজ্ঞানিক যুক্তি, ধ্যান ধারণা ও সিদ্ধান্তকে পরিহার করার কথা বলেন। তিনি সমাজচর্চার ক্ষেত্রে প্রাকৃতিক বিজ্ঞানের কৌশল বা পদ্ধতিগুলি অনুসরণে সচেষ্ট ছিলেন। তিনি মূলত মানব সমাজের স্বরূপ উদ্ঘাটনে এবং এর প্রসার ও বিকাশের জন্য সূত্র ও নিয়মাদি নির্ধারণে প্রয়াসী হন। সামাজিক বিষয়াদি চর্চার এই ধরনের দৃষ্টিভঙ্গি হল দৃষ্টবাদী দৃষ্টিভঙ্গি বা পজিটিভিস্ট অ্যাপ্রোচ, যার প্রবক্তা ছিলেন স্বয়ং অগাস্ট কোঁৎ।
এই সমাজতত্ত্বকে অন্যান্য সামাজিক তথা প্রাকৃতিক বিজ্ঞানের শীর্ষে স্থাপন করার জন্য যাবতীয় যুক্তিতর্কের অবতারণা করেছিলেন। পৃষ্ঠা 34। তিনি তার ত্রিস্তর সূত্রে দেখিয়েছেন সমাজ ও মানব মনের বিবর্তনের সাথে সাথে মানুষ বৈজ্ঞানিক জ্ঞানের অধিকারী হয়ে উঠবে এবং সেক্ষেত্রে এই দৃষ্টবাদ তার কর্তৃত্ব বজায় রাখতে সক্ষম হবে। কোতের এই দৃষ্টবাদ পরবর্তীকালে বিজ্ঞানের উন্নতির সাথে সাথে একটি স্বতন্ত্র মর্যাদায় প্রতিষ্ঠিত হয়। বর্তমানে নানা বিষয়ে এই দৃষ্টিভঙ্গির ব্যাপক সংযুক্তি দেখা যায়। মিথস্ক্রিয়াবাদী দৃষ্টিভঙ্গি বিংশ শতকের দ্বিতীয়ার্ধ থেকে আরেকটি সমাজতাত্ত্বিক পদ্ধতির দৃষ্টিভঙ্গি ক্রমে জনপ্রিয় হয়ে ওঠে, তা হল মিথস্ক্রিয়া দৃষ্টিভঙ্গি, ইন্টারঅ্যাকশনিস্ট পার্সপেক্টিভ। সমাজতত্ত্বে এর প্রবেশ ঘটে জেমস পার্কারের হাত ধরে। ক্রমে জর্জ হার্বার্ট মিড, হার্বার্ট ব্লুমার প্রমুখের দ্বারা জনপ্রিয় হয়ে ওঠে। এই দৃষ্টিভঙ্গিতে বলা হয় সমাজস্থ ব্যক্তিবর্গের তাদের সহজাত প্রবৃত্তি ও নানাবিধ চাহিদা পূরণের জন্য একে অন্যের সাথে নানা প্রকার আচরণ করে থাকে। আবার তারা তাদের মানসিক অনুভূতি বা মনোভাব তাদের আচার আচরণের মধ্য দিয়েই অন্যের কাছে প্রকাশ করে থাকে। এইভাবে একজনের আচরণ অন্যকে যেমন প্রভাবিত করে থাকে, আবার অন্যের আচরণ দ্বারা প্রভাবিত হয়েও থাকে। এই পারস্পরিক আচার আচরণ প্রসূত প্রভাব প্রতিক্রিয়ার স্থায়ী রূপই হল সামাজিক মিথস্ক্রিয়া। ব্যক্তিবর্গের গতিশীল সামাজিক সম্পর্কগুলি সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে প্রকাশিত হয়, আর এর দ্বারাই সমাজ নামক পারস্পরিক সম্পর্কের জাল গড়ে ওঠে। অতএব সমাজকে বুঝতে গেলে এই মিথস্ক্রিয়া সমূহের অনুধাবন অত্যন্ত জরুরি। এক্ষেত্রে মিথস্ক্রিয়াবাদীগণ বুঝতে চান সমাজের ব্যক্তিবর্গ কিভাবে সমাজে আচরণ করে। এক্ষেত্রে ভাষা, দৈহিক ভাষা, চলন বলন, ধারা প্রভৃতি আলোচ্য হয়ে ওঠে। অনেক সময় মিথস্ক্রিয়াবাদীগণ একটি শ্রেণীকে আলোচ্য বিষয়ে না ধরে শ্রেণীর মধ্যে ব্যক্তিকে প্রাধান্য দিয়ে থাকেন, কারণ তারা মনে করেন একই শ্রেণীভুক্ত ব্যক্তিগণের আচার আচরণের ভিত্তিতে তাদের সামান্যীকরণ করা যায় না, কারণ প্রতিটি ব্যক্তিরই আলাদা আলাদা মনোবৃত্তি, বিশ্বাস, মূল্যবোধ বর্তমান থাকে। এই দৃষ্টিভঙ্গির পদ্ধতিবিদগণ মূলত গুণাত্মক তথ্য সংগ্রহে আগ্রহী এবং তার জন্য তারা পরীক্ষণ, সাক্ষাৎকার, অংশগ্রহণমূলক নয় এমন পর্যবেক্ষণ, বিষয় বিশ্লেষণ প্রভৃতি তথ্য সংগ্রহ পদ্ধতির অবতারণা করে থাকেন। সমাজতত্ত্বের পরিধি ও আলোচ্য বিষয় সম্পর্কে যেমনভাবে মতবিরোধ বর্তমান, তেমনি সমাজ অনুশীলন পদ্ধতি সম্পর্কেও সমাজতত্ত্ববিদগণের মধ্যে কোনো ঐক্যমত স্থাপিত হয়নি। আসলে বিভিন্ন সমাজতাত্ত্বিক বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে সমাজ বিশ্লেষণে আগ্রহী। মোটামুটিভাবে সমাজ অনুশীলনের ক্ষেত্রে যে পদ্ধতিগুলি অবলম্বন করা হয় সেগুলি সম্পর্কে নিম্নে সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হলো। 1. ঐতিহাসিক পদ্ধতি, হিস্টোরিক্যাল মেথড। এই পদ্ধতি অনুসারে মনে করা হয় যে সমাজ বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে ধীরে ধীরে তার বর্তমান রূপ প্রাপ্ত হয়েছে। বর্তমান সমাজ জীবনের যাবতীয় কাঠামো, রীতিনীতি, জীবনযাপন পদ্ধতি, প্রতিষ্ঠানসমূহ প্রভৃতি সবকিছুরই শিকড় অতীতের মধ্যেই নিহিত আছে। এই সমস্ত বিষয় সম্পর্কে গভীরভাবে জানতে হলে এগুলির অতীত উৎসে যেতে হবে, তবেই এই বিষয়গুলির উৎপত্তি, বিকাশ ও ভবিষ্যৎ সম্পর্কে সঠিক মূল্যায়ন সম্ভবপর হবে। ঐতিহাসিক তথ্য বিশ্লেষণের মাধ্যমেই তা ব্যাখ্যা করা যাবে। ই. ওয়েস্টারমার্ক তার হিস্ট্রি অফ হিউম্যান ম্যারেজে এবং এফ. ওপেনহাইমার দ্য স্টেট গ্রন্থে যথাক্রমে বিবাহ ও রাষ্ট্রের বিকাশ সম্পর্কে জানতে গিয়ে এই পদ্ধতি অবলম্বন করেছিলেন। ম্যাক্স ওয়েবার ধনতন্ত্রের উদ্ভব
আধুনিক আমলাতন্ত্রের বিকাশ খুঁজতে গিয়ে এই পদ্ধতি অনুসরণ করেছিলেন। 2. তুলনামূলক পদ্ধতি, কম্পারেটিভ মেথড। এই পদ্ধতি অনুসারে বিভিন্ন সমাজের প্রতিষ্ঠিত আচার ব্যবস্থা, সামাজিক প্রতিষ্ঠান, সামাজিক ঘটনাসমূহের মধ্যে তুলনামূলক আলোচনা করে সুনির্দিষ্ট কার্যকারণ সম্পর্ক স্থাপন করা হয়। তাছাড়া এই পদ্ধতিতে অতীত ও বর্তমানের সমাজগুলির মধ্যে তুলনা করা হয়। অনেক সময় একই সমাজের বিভিন্ন অংশের তুলনামূলক আলোচনাও হয়ে থাকে। এই রকম তুলনামূলক আলোচনার মধ্যে দিয়ে কোনো সমাজতাত্ত্বিক সিদ্ধান্তে পৌঁছানো যায়। পৃষ্ঠা 35। অর্থাৎ এই পদ্ধতিতে বিভিন্ন সমাজের মধ্যে অথবা একই সমাজের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে তুলনা করে দেখা হয় যে তাদের মধ্যে কতটা মিল বা পার্থক্য আছে। এই তুলনামূলক পদ্ধতিটি রাজনৈতিক ব্যবস্থা পর্যালোচনা করার ক্ষেত্রে অ্যারিস্টটলের সময় থেকে অতি প্রাচীনত্ব লাভ করলেও এর চরম বিকাশ হয়েছিল ঊনবিংশ শতাব্দীতে। কোঁত, ওয়েবার, ডুরখেইম, হবহাউস থেকে শুরু করে মারডক, ন্যাডেল, লিপসেট, লিচ প্রমুখরাও এই পদ্ধতি অনুসরণ করে এটিকে জনপ্রিয় করে তুলেছিলেন। তুলনামূলক পদ্ধতির নানা সীমাবদ্ধতা থাকলেও ফ্রিম্যান এর উৎকর্ষতা দাবি করেছিলেন। 3. দার্শনিক পদ্ধতি, ফিলোজফিক্যাল মেথড। এটিকে সামাজিক বিজ্ঞান সমূহে অনুসৃত সর্বাপেক্ষা প্রাচীন পদ্ধতি রূপে মনে করা হয়। এই পদ্ধতিতে কোনো একটি মৌল অনুমান নির্ভর স্বতঃসিদ্ধ ধারণা থেকে শুরু করে অবরোহণ পদ্ধতিতে কতগুলি সাধারণ সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়। এই পদ্ধতি অত্যন্ত বিমূর্ত ও ভাবমূলক। হার্বার্ট স্পেন্সার এই পদ্ধতি অনুসরণ করে সমাজকে একটি জীবন্ত প্রাণী বা লিভিং অর্গানিজম এই ধারণা থেকে শুরু করে তার জৈবিক সাদৃশ্যবাদ বা অর্গানিক অ্যানালজির রচনায় ব্যক্তি ও সমাজের সম্পর্ক নির্ধারণে কতগুলি সিদ্ধান্ত তৈরি করেছিলেন। তবে এই পদ্ধতিটির মধ্যে বিজ্ঞান মনস্কতার অভাব থাকার কারণে ও বর্তমানে বৈজ্ঞানিক পদ্ধতির বিকাশের ফলে এর গুরুত্ব ক্রমহ্রাসমান। 4. পরিসংখ্যানমূলক পদ্ধতি, স্ট্যাটিস্টিক্যাল মেথড। এই পদ্ধতি অনুসারে বিভিন্ন সামাজিক বিষয়াদিকে সংখ্যায়িত করে তারপর গাণিতিক বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। সামাজিক অনেক বিষয়াদি যেমন জনসংখ্যা, আয়, বিবাহ ও বিবাহ বিচ্ছেদের হার, আত্মহত্যার হার প্রভৃতিকে সংখ্যায় পরিণত করা হয়। এই পদ্ধতি সম্পর্কে জেমস স্মিথ বলেছেন, স্ট্যাটিস্টিক্যাল মেথড ইজ আ টার্ম ইউজড টু ডেসক্রাইব দ্য প্রসেস অফ ইন্টারপ্রিটিং ফ্যাক্টস বাই দ্য ইউজ অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল থিওরি। অধ্যাপক গিডিংস এই জাতীয় পদ্ধতি ব্যবহারের ওপর গুরুত্ব প্রদান করেন। বর্তমানে সমাজতাত্ত্বিক গবেষণা কার্যে তথ্য সংগ্রহ ও তার বিশ্লেষণ বিষয়টির ক্ষেত্রে এই পদ্ধতির ব্যাপক প্রয়োগ দেখা যায়। এই পদ্ধতি প্রয়োগের মাধ্যমে সাধারণত যে সকল বিষয় অনুশীলন করা হয়ে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হলো পরিযান বা মাইগ্রেশন, অর্থনৈতিক অবস্থা, জীবনযাত্রার মান, মানবিক বস্তুতন্ত্র, জনমত প্রভৃতি। 5. সামাজিক নিরীক্ষণ পদ্ধতি, সোশ্যাল সার্ভে মেথড। কোনো সমাজ কল্যাণমূলক ব্যবস্থাদি গ্রহণ করার সময় এই পদ্ধতিতে কোনো নির্দিষ্ট অঞ্চলের অধিবাসীদের জীবনযাপন পদ্ধতি, আর্থসামাজিক অবস্থা প্রভৃতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়। সাধারণত সরকারি কোনো নীতি বা সমস্যা সমাধানের লক্ষ্যে কোনো সিদ্ধান্ত চালু করার সময় এই জাতীয় নিরীক্ষণ করার প্রয়োজনীয়তা দেখা যায়। সামাজিক অবস্থার উন্নয়নে, সামাজিক সমস্যাবলী দূরীকরণে এই পদ্ধতির অনুসরণ পাশ্চাত্য প্রাচ্যের বিভিন্ন দেশে সাফল্য এনে দিয়েছে। 6. কর্মনির্বাহী পদ্ধতি, দ্য ফাংশনাল মেথড। এই পদ্ধতি অনুযায়ী মনে করা হয় যে সমগ্র সমাজ হল বিভিন্ন অংশসমূহের সমষ্টি। প্রত্যেক অংশের নির্দিষ্ট কার্যকারিতার মধ্য দিয়েই সমগ্র সমাজের অস্তিত্ব বজায় থাকে। সমাজের বিভিন্ন অংশগুলি
পারস্পরিকভাবে সম্পর্কিত ও নির্ভরশীল। এই অংশগুলির কোনো একটিকে বুঝতে গেলে তার কার্যকারিতা অন্যান্য অংশগুলির সাথে সম্পর্ক ও সমগ্র সমাজের সাথে সম্পর্ক খুঁজে দেখতে হবে। 19 শতাব্দীতে অগাস্ট কোঁত ও হারবার্ট স্পেন্সারকে এই পদ্ধতির প্রবর্তক হিসাবে মনে করা হলেও এই পদ্ধতি প্রথমে ব্যাপকতা লাভ করে এমিল ডুরখেইমের দ্য ডিভিশন অব লেবার ইন সোসাইটি এবং দ্য রুলস অব সোশিওলজিক্যাল মেথড রচনায়। পরবর্তীকালে মার্টন, র্যাডক্লিফ, ব্রাউন, মলিনস্কি, পার্সন্স প্রমুখরা এটিকে সুপ্রতিষ্ঠিত ও বিকশিত করেন। পৃষ্ঠা 36। 7. আদর্শ নমুনা পদ্ধতি, আইডিয়াল টাইপ মেথড। সমাজতত্ত্বের এই অনুশীলন পদ্ধতির প্রবক্তা হিসেবে ম্যাক্স ওয়েবারের নাম স্মরণীয়। এটি তার একটি বিশেষ অবদান। লিউজ কোজার তার মাস্টার্স অব সোশিওলজিক্যাল থট গ্রন্থে ম্যাক্স ওয়েবারের আদর্শ নমুনা পদ্ধতিকে সংজ্ঞায়িত করে বলেছেন, এটি গবেষকের কাছে একটি মানদণ্ড স্বরূপ যার নিরিখে কোনো বাস্তব ঘটনার সাথে এর কতখানি সাদৃশ্য বা বিচ্যুতি পরিমাপ সম্ভব। সমাজে বিভিন্ন কর্ম বা আচরণের একটি সাধারণ নমুনা বিদ্যমান থাকে। এই নমুনার নিরিখে বাস্তব ঘটনাবলী বা কার্যক্রমের মূল্যায়ন করা হয়, অথচ বাস্তবে এই সাধারণ নমুনার পরিপূর্ণ প্রকাশ কোথাও দেখা যায় না। সমাজবাসীদের মানুষলোকে এই নমুনা বিরাজ করে ও অনুষ্ঠিত কাজকর্মকে এই নমুনার মাপকাঠিতে তুলনা করা হয়। 8. ভেরেস্তেইন পদ্ধতি। এটির প্রবক্তা হিসাবেও ম্যাক্স ওয়েবার স্মরণীয়। ভেরেস্তেইন এই জার্মান শব্দটির অর্থ হল মর্ম উপলব্ধি। তার মতে কোনো সামাজিক ক্রিয়ার মর্ম উপলব্ধি করার জন্য সেই ক্রিয়ার ভেতরের অর্থ বুঝতে হবে। ওয়েবার সামাজিক ক্রিয়ার মর্মগ্রহণের জন্য সহানুভূতিমূলক ও বুদ্ধিদীপ্ত অন্তর্দর্শন একান্ত প্রয়োজন বলে মনে করেছেন। অর্থাৎ সমাজতত্ত্ববিদকে সামাজিক ক্রিয়া সঠিকভাবে অনুধাবন করতে হলে কল্পনায় নিজেকে ক্রিয়ারত ব্যক্তির জায়গায় উপস্থাপন করতে হবে এবং সহানুভূতির সঙ্গে বিবেচনা করতে হবে যে সেই ক্রিয়ারত ব্যক্তির জায়গায় সে নিজে থাকলে কি কারণে এবং কিভাবে কাজটি করত। 9. সমাজমিতি, সোশিওমেট্রি। এটি সমাজতত্ত্বে অনুসৃত একটি আধুনিক পদ্ধতি। এই পদ্ধতিটি সমাজতত্ত্বে প্রথম প্রয়োগ করেন জেকব মরেনো তার উই শ্যাল সারভাইভ গ্রন্থে। এই পদ্ধতির মাধ্যমে অপরিসংখ্যানমূলক সম্পর্ক সমূহ যেমন হিংসা, সংঘর্ষ প্রভৃতি পরিমাপ করা সম্ভব হয়। এই পদ্ধতিতে ব্যক্তির আবেগ, অনুভূতি, প্রেম, প্রীতি প্রভৃতি অপরিসংখ্যানমূলক বিষয়াদিকে বোঝার জন্য কতগুলো সূচক ব্যবহৃত হয়েছে। অর্থাৎ ব্যক্তিগত আবেগ অনুভূতি ও সেই আবেগ অনুভূতি নির্ভর কতগুলি সম্পর্ক, ক্রিয়া প্রতিক্রিয়া অনুধাবনের ক্ষেত্রে এই পদ্ধতিটি অত্যন্ত ফলপ্রসূ হয়ে থাকে। 10. বৈজ্ঞানিক পদ্ধতি, সায়েন্টিফিক মেথড। বর্তমানের সমাজতাত্ত্বিক অনুশীলনের ক্ষেত্রে সর্বাধিক প্রচলিত পদ্ধতিটি হল বৈজ্ঞানিক পদ্ধতি। বিভিন্ন সমাজতাত্ত্বিক গবেষণা কার্যে এর ব্যাপক প্রয়োগ চোখে পড়ে। এই পদ্ধতি অনুসারে একজন সমাজতাত্ত্বিক সমাজের বিভিন্ন বিষয়াদিকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সহকারে বিচার করে থাকেন। এই পদ্ধতি অনুসারে একজন গবেষক প্রথমে কোনো সমস্যা নির্ধারণ করেন, তারপর তার সম্ভাব্য সিদ্ধান্ত গ্রহণ করেন, পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ করেন, সেই তথ্যগুলির যথাযথ বিশ্লেষণ করেন ও সবশেষে অনুমিত সিদ্ধান্তের সত্যাসত্য যাচাই করে তাকে সূত্রে বা আইনে পরিণত করেন। এই পদ্ধতির মূল বিষয়গুলি হল বৈজ্ঞানিক পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, নথিবদ্ধকরণ প্রভৃতি। সমাজতত্ত্বে বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগের নানাবিধ সীমাবদ্ধতা বর্তমান। সমাজতত্ত্বের মূল আলোচ্য বিষয়ে মানুষ যা স্বাধীন এক পরিবর্তনশীল সত্তাযুক্ত। এই পরিবর্তনশীলতা বিচিত্রমুখী। একে পদার্থের সাথে তুলনা করা যায় না। ফলে পদার্থবিদ্যাতে এই পদ্ধতি যতখানি ব্যাপক রূপে সফল তা সমাজতত্ত্বে আশা করা যায় না। এখানে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার সুযোগ অত্যন্ত কম।
ফলে সমাজতাত্ত্বিক অনুসৃত সম্ভাব্য সিদ্ধান্ত সমূহ প্রায়শই সত্য হয় না, তা অনেকখানি পরিবর্তিত ও পরিমার্জিত হয়ে থাকে। সীমাবদ্ধতা সত্ত্বেও সমাজ অধ্যয়নে এই পদ্ধতির প্রয়োগ অনেকখানি সফল। বর্তমানে এতে সংখ্যাতত্ত্বের প্রয়োগ, গাণিতিক বিশ্লেষণ, তথ্য সংগ্রহে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রয়োগ এই পদ্ধতিটিকে সমাজতত্ত্বের বস্তুনিষ্ঠ প্রকৃতিকে প্রকাশ করতে সফলতা এনে দিয়েছে। তাই সামাজিক গবেষণা কার্যে এই পদ্ধতিটি ব্যাপকভাবে অনুসৃত হচ্ছে। বহু ক্ষেত্রেই এই পদ্ধতি লব্ধ সিদ্ধান্ত সমূহ সাধারণ আইনে পরিণত হতে দেখা যাচ্ছে। বস্তুত এই পদ্ধতির প্রয়োগ সমাজতত্ত্বকে প্রাকৃতিক বিজ্ঞানের মতো মর্যাদা লাভের পথে অনেকখানি এগিয়ে দিয়েছে।